বাংলাদেশ নয়, স্বাধীনতা বিরোধীরাই আজ ব্যর্থ। শতবর্ষে নতুন প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়তে কাজ করছে আওয়ামী লীগ সরকার। ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক চেতনায় উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব। জাতির পিতার এই প্রত্যাবর্তন দিবসে এটাই আমাদের প্রতিজ্ঞা। আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনার টিকা পেতে নাম নিবন্ধন করতে হবে স্বাস্থ্য অধিদপ্তরের অ্যাপে, চূড়ান্ত পর্যায়ে কাজ। এবার ফাইজারের ভ্যাকসিন ব্যবহারের প্রস্তাব পেল বাংলাদেশ। দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে হলে সর্বপ্রথম নিজেকে দুর্নীতিমুক্ত করুন। এটা নিছকই একটি ভ্রান্ত কথা, বাস্তবিক কোনো ভিত্তি নেই। সাঈদ খোকনের অভিযোগের জবাব দিলেন তাপস, বললেন অভিযোগ ভিত্তিহীন। ব্যক্তিগত আক্রোশ থেকেই দোকান বরাদ্দ নিয়ে অসত্য বক্তব্য। বিআরটিএ ও সেতু ভবনের কারণে মহাখালী ফ্লাইওভারের সুবিধা থেকে বঞ্চিত নগরবাসী। সরু রাস্তায় দিনভর যানজট, মেয়র ভবন অপসারণ চাইল নিশ্চুপ মন্ত্রণালয়। এবং উইন্ডিজ সিরিজ সামনে রেখে আনুষ্ঠানিক অনুশীলনে বাংলাদেশ। লম্বা সময় পর দলের সঙ্গে সাকিব। 3 ওয়ানডে ও 2 টেস্ট খেলতে ঢাকায় ক্যারিবীয়রা। বাংলাদেশ নয়, যারা এদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারাই আজ ব্যর্থ বলে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় বঙ্গবন্ধু কন্যা বলেন, স্বাধীনতার শতবর্ষে কেমন থাকবে বাংলাদেশ, সেই পরিকল্পনা নিয়েই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। তিনি বলেন, জাতির পিতাই প্রথম ভূমিপুত্র হয়ে এই দেশের শাসনভার গ্রহণ করেছিলেন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী চলছে। কিন্তু করোনার কারণে স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আয়োজনেও কোনো ঘনঘটা নেই উদযাপনের। সংক্রমণ সতর্কতায় রোববার বিকেলে সীমিত পরিসরে কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে এতে যোগ দিয়ে সভাপতিত্ব করেন দলীয় প্রধান শেখ হাসিনা। আমার আব্বা কিন্তু আমাদের কাছে আসেন নাই, তিনি কিন্তু পরিবারের কাছে না, তিনি তার জনগণের কাছে আগে গিয়েছিলেন। জাতির পিতার সংগ্রামী জীবনের ত্যাগ তিতিক্ষা তুলে ধরে তার জ্যেষ্ঠ কন্যা বলেন, বিরুদ্ধ পরিবেশেও মুক্তির আলো জ্বেলেছিলেন বঙ্গবন্ধু। ভূমিপুত্র বলতে, এই মাটির সন্তান বলতে বঙ্গবন্ধু শেখ মুজিবই প্রথম এদেশের শাসনভার হাতে নিয়েছিলেন। তার আগে যারাই ছিল তারা কিন্তু এই দেশে তাদের জন্ম ছিল না। একজন মানুষ কতটা নিবেদিত হলে পরে, মানুষকে কতটা ভালোবাসতে পারলে এইভাবে আত্মত্যাগ করতে পারে আর এইভাবে মানুষের কথা বলতে পারে। ৭৫-এর পৈশাচিক হত্যাকাণ্ড না ঘটলে দেশ উন্নয়নের কক্ষচ্যুত হতো না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার মর্যাদা ধরে রেখে এগিয়ে যেতে হবে বাংলাদেশকে। অসাম্প্রদায়িক চেতনায় উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলব। এই জাতির বিশ্বে মাথা উঁচু করে চলবে। স্বাধীনতাকে যারা ব্যর্থ করতে চেয়েছিল আজকে তারাই ব্যর্থ। আজকে বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে সারা বিশ্বে যে মর্যাদা পেয়েছে, এই মর্যাদা ধরে রেখে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাব। অর্থনৈতিক সূচকে অগ্রগতি নিশ্চিত করে দেশের প্রতিটি মানুষের আবাস গড়তে সরকার বদ্ধপরিকর বলেও জানান শেখ হাসিনা। 2071 সালে আমাদের স্বাধীনতার শতবর্ষ উদযাপন হবে। আমাদের আগামী প্রজন্ম কিভাবে তা উদযাপন করবে, সেই কথা চিন্তা করেই আমরা কিন্তু পরিকল্পনা হাতে নিয়েছি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এ দিনটিকে স্মরণ করতেই প্রতি বছর নানা কর্মসূচি পালন করে আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় রোববার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতির পক্ষে সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে দলের পক্ষেও শ্রদ্ধা নিবেদন করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে দলের সাধারণ সম্পাদক সাংবাদিকদের জানান, স্বাধীনতার 50 বছর পরও এখনও স্বাধীনতা বিরোধীরা তৎপর। জনগণকে সঙ্গে নিয়ে তাদের মোকাবেলা করা হবে বলেও জানান তিনি। বিজয়ের শত্রুরা এখনও তৎপর, এখনও তারা ষড়যন্ত্র করছে। কাজে আজকের দিনে
মুক্তিযুদ্ধের চেতনায় শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক অগণতান্ত্রিক অপশক্তিকে পরাজিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করে আমরা আমাদের বিজয়কে সুসংহত করব। পরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, দলের বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। এদিকে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করে যুবলীগ। রোজিনা রুজি, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্মরণ করল ভারতের কলকাতা। এদিন বিকেলে কলকাতার বঙ্গবন্ধু সরণির বাংলাদেশ উপ হাইকমিশন দপ্তরের বঙ্গবন্ধু গ্যালারিতে আলোচনা সভা সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। রোববার বাংলাদেশের মতো কলকাতাতেও দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। কলকাতার বঙ্গবন্ধু সরণির বাংলাদেশ উপ হাইকমিশন দপ্তরে আয়োজিত আলোচনা সভায় বঙ্গবন্ধুকে স্মরণ করেন বক্তারা। যিনি ছিলেন আমাদের মহান নেতা, তিনি কিন্তু তখনও বাংলাদেশে নেই। তিনি আসলেন 10 জানুয়ারি। বঙ্গবন্ধুর এই বাংলাদেশে আসার মাধ্যমেই কিন্তু বাংলাদেশের স্বাধীনতা বা বিজয় পরিপূর্ণতা লাভ করে। সম্মুখে মৃত্যুর দুয়ার জেনেও অন্ধকারের তামসিক শক্তি তার হৃদয় বৃত্তিকে গ্রাস করতে পারে না। ফিরিয়ে আনার যে ব্যক্তিত্ব বাঙালি জীবনে, বাঙালির ইতিহাসে, তিনি শেখ মুজিব। বাংলাদেশের বাইরে কলকাতায় এই উপ হাইকমিশন ভবনেই প্রথম উড়েছিল লাল সবুজের পতাকা। দমদম এয়ারপোর্টে বঙ্গবন্ধুর জন্য পুরো মঞ্চ তৈরি ছিল। বিপুল জনগণ এখানে অধীর আগ্রহে অপেক্ষা করছিল বঙ্গবন্ধু কখন এসে নামবেন। কিন্তু বঙ্গবন্ধু যখন জানালেন দেশের মাটিতে আগে পা রাখতে চান, উনি মিসেস ইন্দিরা গান্ধীকেও জানিয়ে আসছেন। কলকাতার বাংলাদেশ হাইকমিশন দপ্তরের কর্মকর্তা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার বিশিষ্টজনরা। সুব্রত আচার্য, সমসংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। শখ থেকে শুরু করে এখন কোটি টাকার মালিক চাষি সালমান সর্দার। যশোরে হরেক রঙের মাছের বাণিজ্যিক খামার থেকে অর্নামেন্টাল ফিশ চলে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। এ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। জাতীয় পরিচয়পত্র দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অ্যাপে নিবন্ধনের মাধ্যমেই পাওয়া যাবে করোনার ভ্যাকসিন। এ ধরনের একটি অ্যাপের কাজ প্রায় শেষ পর্যায়ে, আর এতে ভবিষ্যতে ভ্যাকসিন পাওয়ার পর তা বিতরণে বিশৃঙ্খলা হবে না বলে আশা সংশ্লিষ্টদের। এদিকে বাংলাদেশকে ফাইজারের টিকা দেওয়ার প্রস্তাব দিয়েছে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স। আগামী 18 জানুয়ারির মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। ফারুক ভে রবিনের রিপোর্ট। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ডজন খানেক দেশে গত ডিসেম্বরে অনুমোদন পায় ফাইজার বায়োএনটেকের করোনা ভ্যাকসিন। আর নতুন বছরের প্রথম দিন প্রথম কোনো টিকা হিসেবে জরুরি ব্যবহারের বৈধতা পায় বিশ্ব স্বাস্থ্য সংস্থারও। গবেষণায় দাবি, করোনা প্রতিরোধে এই টিকা 95% কার্যকর। এবার সে টিকা পাওয়ার হাতছানি বাংলাদেশের সামনে। এরই মধ্যে আন্তর্জাতিক সহযোগিতামূলক সংস্থা CEPI এর নেতৃত্বে গড়ে ওঠা প্ল্যাটফর্ম কোভ্যাক্সের কাছ থেকে চিঠি পেয়েছে বাংলাদেশ, যেখানে করোনার টিকা নিতে রাজি থাকলে 18 জানুয়ারির মধ্যে জানানোর কথা বলা হয়েছে। প্রাথমিকভাবে মোট জনসংখ্যার 0.4% জন্য ফাইজারের টিকা পাবে বাংলাদেশ, যা প্রয়োগ করতে হবে ফ্রন্টলাইনারদের ওপর। কোভ্যাক্সের যে টিকাগুলো প্রথম দিকে পাবো, আমাদের চাহিদা পূরণ হওয়া পর্যন্ত এবং আমাদের সক্ষমতা অনুযায়ী আমরা সেগুলো নেব। এই ফাইজারের টিকার জন্য অতি শীতল তাপমাত্রার প্রয়োজন হবে, কাজে কতটুকু আমাদের সক্ষমতা আছে সেই হিসাব আমরা করছি, সেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়ে দেওয়া হবে। তবে ফাইজারের এই টিকা পাওয়া গেলেও -70 ডিগ্রি তাপমাত্রায় রাখার কারণে এটি সংরক্ষণ ও বিতরণই মূল চ্যালেঞ্জ। তাই জরুরি ভিত্তিতে সে কাঠামো গড়ে তোলার তাগিদ বিশেষজ্ঞদের। এটা অসম্ভবের কোনো কারণ নেই, খুবই সম্ভব। শুধু আমাদের করতে হবে যেটা ফাস্ট ট্র্যাকে যেতে হবে, যে খুব দ্রুত যাতে আমরা এটাকে এস্টাবলিশ করার জন্য এখানে অর্থ বরাদ্দ থেকে শুরু করে এটা কার্যাদেশ দেওয়া এবং তাদের জন্য জায়গা দেওয়া, তাহলে এটা
খুবই দ্রুতই সম্ভব। এদিকে করোনা ভাইরাসের টিকা নিতে হলে নিবন্ধন করতে হবে মোবাইল অ্যাপের মাধ্যমে, যেখানে দিতে হবে নাম, জন্ম তারিখ, ফোন নাম্বার, জাতীয় পরিচয়পত্র, অন্য কোনো শারীরিক জটিলতা আছে কিনা সে তথ্য। আর টিকা গ্রহণের তথ্য সংরক্ষণ থাকবে অ্যাপে। আমরা প্রথমে প্রায়োরিটি করব কাকে কোন মাসে কাকে দিব। অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করলে তালিকা হয়ে যাবে। প্রাথমিকভাবে 18 বছরের নিচে কাউকে করোনা ভাইরাসের টিকা দেওয়া হবে না বলে জানাচ্ছেন নীতি নির্ধারকরা। ফারুক ভাইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। নিজের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন দাবি করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, ব্যক্তিগত আক্রোশ থেকে দোকান বরাদ্দ নিয়ে সাবেক মেয়র সাইদ খোকন যে বক্তব্য দিয়েছেন তার উত্তর দেয়া সমীচীন নয়। সকালে রাজধানী ধানমন্ডির 32 নম্বরে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। দক্ষিণ সিটি কর্পোরেশনের গুলিস্তান এলাকায় 3টি মার্কেটের অবৈধ দোকান উচ্ছেদকে কেন্দ্র করেই মুখোমুখি সাবেক আর বর্তমান মেয়র। অভিযোগ, নিয়মনীতি কিংবা নকশার তোয়াক্কা না করেই এসব দোকান বরাদ্দ দিয়েছিলেন তৎকালীন মেয়র। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করে সাবেক মেয়র গণমাধ্যমে জানিয়েছিলেন বৈধভাবেই তা বরাদ্দ হয়েছিল, বরং তিনি প্রশ্ন তোলেন চলমান উচ্ছেদ অভিযানের বৈধতা নিয়ে। এরই মধ্যে শনিবার রাজধানীতে ক্ষতিগ্রস্ত দোকানীদের পক্ষে রাজপথে নামেন সাইদ খোকন। নানা অভিযোগ তোলেন বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপসের বিরুদ্ধে। তাপস, দুর্নীতি মুক্ত প্রশাসন গড়তে হলে সর্বপ্রথম নিজেকে দুর্নীতি মুক্ত করুন। এরই প্রেক্ষিতে রোববার সকালে রাজধানীর ধানমন্ডির 32 নম্বরে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন তাপস। নিজের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। তার বিরুদ্ধে আনা দক্ষিণের সাবেক মেয়র সাইদ খোকনের অভিযোগকে ব্যক্তিগত আক্রোশ হিসাবে উল্লেখ করেন তিনি। কেউ যদি ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে কোনো কিছু বলে থাকেন, সেটার জবাব আমি একজন দায়িত্বশীল পদে থেকে দেওয়াটা সমীচীন মনে করি না। এটা নিছকই একটি ভ্রান্ত কথা, এদের কোনো বাস্তবিক কোনো ভিত্তি নেই। যেই অভিযোগ আনা হয়েছে সেটা কোনোভাবেই কোনো বস্তুনিষ্ঠ বক্তব্য না। নগর ভবনে দুর্নীতির প্রশ্রয় দেয়া হবে না বলে আবারও সাফ জানিয়ে দেন তাপস। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বনানী কবরস্থান থেকে মহাখালী বাস স্ট্যান্ড সড়ক, যেখানে যানজট লেগেই থাকে। ছুটির দিনেও এই জট থেকে রেহাই পান না নগরবাসী। চালকদের দাবি, সড়কের জায়গায় বিআরটিএ ও সেতু ভবন সহ একাধিক স্থাপনা থাকায় হঠাৎ করে রাস্তা শুরু হয়ে যাওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। সমস্যা স্বীকার করে উত্তর সিটির মেয়রও মনে করেন ভবন অপসারণ করা উচিত। তবে এ বিষয়ে মন্তব্য করতে নারাজ সড়ক পরিবহন মন্ত্রণালয়। মাহমুদ রাকিবের রিপোর্ট। পুরো ফ্লাইওভার ফাঁকা, উপরে ওঠার অপেক্ষায় শত শত যানবাহনও, কিন্তু ফ্লাইওভারের মুখে অস্বাভাবিক যানজট থাকা একটি গাড়িও উঠতে পারছে না। আকাশ থেকে নেওয়া ছবি দেখলে তা আরও স্পষ্ট বোঝা যায়। মূলত পুরো বিমানবন্দর সড়কটি প্রশস্ত হলেও মহাখালী ফ্লাইওভারের মুখে এসে বিআরটিএ ও সেতু বিভাগের বিশাল দুটি ভবন থাকায় হঠাৎ করেই রাস্তাটি সরু হয়ে গেছে। এতে ফ্লাইওভারের নিচের দিকের গাড়ির চাপে ফ্লাইওভার মুখী গাড়িগুলোকে এভাবেই আটকে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। ওই ভবন দুটি ছাড়াও বনানী কবরস্থান থেকে মহাখালী বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তার জায়গায় আরও রয়েছে 7-8টি বড় স্থাপনা। উত্তরাতে যদি শ্বাস করে আহি, এদিকে আটকে যাওয়া লাগে। এই আমতলি ব্রিজে গোড়ায় ওইখান থেকে আইসা যে গাড়িগুলো ফ্লাইওভারের নিচে যেগুলো যায়, এগুলা এই গাড়িগুলোর জন্য বন্ধ হয়ে যায় জ্যামের কারণে। পরে আর ফ্লাইওভারের উপরে গাড়িগুলো যাইতে পারে না। সেতু ভবন, এই যে আবার আপনার বিআরটিএর ভবন, এই দুইটা বিল্ডিং করণের পুরো রাস্তাটা চিকন হয়ে গেছে। বিল্ডিং করে রাস্তা চাপাই লেছে কারা? এটা সেতু ভবন, চাপানোর কারণে সিঙ্গেল বাস দিয়ে গেছে। রাস্তার জায়গায় সরকারি ভবনগুলো অপরিকল্পিতভাবে নির্মাণ করা হয়েছে দাবি করে উত্তরের মেয়র বলছেন, ভবনগুলো অপসারণ করে রাস্তা প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হবে। সেতু ভবন যখন হলো, এটি কিন্তু চিন্তা করে নাই যে এতে করে রিয়েল বটলনেকের কিন্তু সৃষ্টি হয়েছে। সড়ক জনপদের জায়গা বলে তারা করবে তো ঠিক না। সিটি ফরেস্টটা কেটে এখানে এই ধরনের যদি বিল্ডিং যদি করা হয়, এটি মোটেই জনগণ ভালোভাবে নেবে না। মাননীয় মন্ত্রীর সাথে আমার কথা হয়েছে এবং উনি প্রধানমন্ত্রীর সাথে আলাপ করবেন যে কীভাবে এটাকে স্থানান্তর করা যায়। তবে বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের ব্যাপার জানিয়ে কথা বলতে রাজি হননি সড়ক পরিবহন সচিব।
সংশ্লিষ্টরা বলছেন বনানী কবরস্থান থেকে শুরু করে মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত রাস্তার পূর্ব পাশের সড়ক বিভাগের জায়গায় থাকা অসংখ্য সরকারি স্থাপনা সরিয়ে নেওয়াটা নিশ্চয়ই অনেক বেশি ব্যয়বহুল বিষয়, কিন্তু তারা বলছেন এটি করতে পারলে মহাখালী ফ্লাইওভারের কাঙ্ক্ষিত সুবিধা পাওয়ার পাশাপাশি এই এলাকা অর্থাৎ বনানী এবং মহাখালী পুরোপুরি আজীবনের জন্য টেকসইভাবে যানজটমুক্ত হবে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। দেশকে এগিয়ে নিতে সবাইকে দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কেরানীগঞ্জের রামেরকান্দা ইস্পাহানি হাই স্কুল মাঠের জনসভায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি একথা বলেন। অনুষ্ঠানে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহ্বায়ক ইউসুফ আলী চৌধুরী সেলিম, যুগ্ম আহ্বায়ক হাজী শফিউল আলম খান বারকু এবং হাজী আফতাব হোসেন বিপ্লব উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুকে হত্যা করার পর জিয়া রহমান ধর্মের নামে রাজনীতি শুরু করেছিলেন, ধর্ম ভিত্তিক দলগুলোকে আবার রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। বঙ্গবন্ধুকে হত্যা করার পর গোলাম আজমকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়েছিলেন, ৭১-এর ঘাতকদের পুনর্বাসিত করেছিলেন, হাজার হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছে। জিয়া রহমান, এরশাদ, খালেদা জিয়া দীর্ঘ প্রায় ৩০ বছর একবার একটা আলোর ঝলকানি এসেছিল ৯৬ থেকে ২০০১ পর্যন্ত। ৩০ বছর বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। সমস্ত ক্ষেত্রে প্রশাসন বলেন, সর্বক্ষেত্রে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি একটা অবস্থান গড়ে তুলেছিল। আমাদের যে স্বপ্ন ২০৪০ সালে উন্নত দেশ হওয়ার স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন যাতে আমরা করতে পারি, ইপ্সিত লক্ষ্যে যাতে আমরা পৌঁছতে পারি, তার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দীর্ঘ ৩৫ বছর পর অবৈধ রিকশা অনুমোদন দিতে শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রিকশাসহ মোট ৬ ধরনের অযান্ত্রিক যানবাহনকে নিবন্ধনের আওতায় আনা হয়েছে। তবে শুধু নিবন্ধনেই সমাধান নয়, ঢাকা শহরের চাহিদার অতিরিক্ত রিকশা অনুমোদন না দেওয়ার পরামর্শ নগরবিদদের। রাজধানীর রাস্তায় শৃঙ্খলা ফেরাতে প্রায় ৩ যুগ পর অযান্ত্রিক যানবাহনের নিবন্ধন দিতে শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রিকশা, ভ্যান, ঠেলাগাড়ি, ঘোড়ার গাড়ি সহ ৬ ধরনের অযান্ত্রিক যানবাহনকে দেয়া হচ্ছে চলাচলের বৈধতা। মাত্র ১১০০ টাকায় ১ বছরের জন্য লাইসেন্স পাওয়ায় খুশি চালকরাও। বৈধ হবার প্রক্রিয়া ৩ যুগ বন্ধ থাকায় পুলিশ ও প্রভাবশালীদের হয়রানি, চাঁদাবাজির শিকার হতে হয়েছে বলে অভিযোগ অযান্ত্রিক যানবাহনের চালকদের। আমগো গরিবের লেগে এটাই লাভ, পুলিশে জ্বালাইতো এটা করতো ওইটা করতো, এখন আর এটা হবে না। ১০০ টাকা হলো মানে ফর্ম ফি নিচ্ছে, আর ১০০০ টাকা লোক বাৎসরিক চার্জ নিচ্ছে, মোট ১১০০ টাকা নিচ্ছে। নিজ কার্যালয়ের দক্ষিণ পাশে নতুন একটি রিকশায় চড়ে রেজিস্ট্রেশন ও নম্বর প্লেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন ঢাকা দক্ষিণের মেয়র ফজলে নূর তাপস। সকলকেই আমরা এই নিবন্ধনের আওতায় আনছি। এর বাইরে যারা এখন আবেদন করেননি, যারা নিবন্ধনের আওতায় আসেননি, তারা কিন্তু অবৈধ হিসেবে পরিগণিত হবে। তবে শৃঙ্খলা ফেরাতে নিবন্ধনের পাশাপাশি অঞ্চলের আয়তন ভেদে রিকশার সংখ্যা ঠিক করে বাকিগুলোকে ঢাকার বাইরে প্রেরণের পরামর্শ নগরবিদদের। এই বৈধতার মধ্যে দিয়ে যদি মহাসড়ককে রিকশামুক্ত করে আরও গবেষণালব্ধ প্রক্রিয়ায় রিকশাকে নিয়ন্ত্রিত চলাচলের মধ্যে রাখা যায়, অবশ্যই আমরা মহানগরীকে আর উন্নততর জায়গায় নিতে পারি। এখন পর্যন্ত ২,১২,০০০ অযান্ত্রিক যানবাহন নিবন্ধনের আবেদন করেছে। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সামনে রেখে অনুশীলন শুরু করেছে টাইগারদের প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটাররা। দীর্ঘ বিরতির পর ফিরে ভালো করতে প্রস্তুতি ম্যাচের ওপর গুরুত্ব দিচ্ছেন ক্রিকেটাররা। এদিকে 3 ওয়ানডে এবং 2 টেস্ট খেলতে আজ সকালে ঢাকা পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে গিয়ে কোয়ারেন্টিনে আছেন ক্যারিবীয়রা। ফুরালো অপেক্ষার পালা। লম্বা 10 মাসের করোনা বিরতির পর হোম অফ ক্রিকেটে ফিরল প্রাণ। এতদিন পর জাতীয় দলের সতীর্থদের একসঙ্গে পেয়ে যেন যক্ষের ধন ফিরে পাবার তৃপ্তি সবার চোখে মুখে। ক্রিকেটাররা যার যার অস্ত্র হাতে নেমে পড়লেন 22 গজে। উইলো হাতে তামিম, সাকিব, মুশফিকরা বরাবরের মতোই আত্মবিশ্বাসী। নিজেদের শটগুলো আরও একবার ভালো করে দেখে নিয়েছেন মিঠুন, নাইম শেখরাও। তবে করোনাকালে যেন বাড়তি প্রাণের সঞ্চার পেসারদের মাঝে। বেশ লম্বা সময় বোলিং করলেন তাসকিন, শরীফুলরা। গুরু ভেটরি না থাকলেও দেশি কোচ সোহেলের সঙ্গে কাজ করেছে স্পিন বোলিং ইউনিট।
শেষে একসঙ্গে ফিল্ডিংটাও ঝালিয়ে নিয়েছেন টাইগাররা। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে ভালো করতে প্রস্তুতি ম্যাচগুলো গুরুত্বপূর্ণ মানছেন ক্রিকেটাররা। ইন্টারন্যাশনাল ক্রিকেটে 1 বছর পরে আবার আমরা খেলবো, বাট আমি মনে করি যে প্রিপারেশন মোটামুটি ভালোই হয়েছে, কারণ লাস্ট একটা টুর্নামেন্ট খেলছি, আবার প্রেসিডেন্ট কাপও আমরা সবাই অলমোস্ট খেলছি। সো প্রিপারেশন মোটামুটি ভালোই হয়েছে। তারপরে অনেক দিন পরে অবশ্যই আমরা প্র্যাকটিসে ওই জিনিসগুলো নিয়ে আলাপ আলোচনা করছি, আমাদের প্র্যাকটিস ম্যাচও হবে। সো এই প্র্যাকটিস ম্যাচগুলো যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে আমার মনে হয় যে খুব বেশি একটা প্রবলেম হবে না। ক্যাম্পের প্রথম দিনে বাংলাদেশ যখন ব্যস্ত নিজেদের অনুশীলনে, তখন ঢাকার মাটিতে কেবল পা রেখেছেন ক্যারিবিয়ানরা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওয়েস্ট ইন্ডিজ দলটাকে বহনকারী চার্টার বিমান অবতরণ করে সকাল 10:30 নাগাদ। বরাবরের মতো আন্তর্জাতিক মানের নিরাপত্তা ছিল সেখানে। করোনাকালীন নিয়মনীতি আর ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে প্রায় 1.5 ঘন্টা পর টিম হোটেলের উদ্দেশ্যে রওনা করে ক্যারিবিয়ানরা, যেখানে আগামী 3 দিন কোয়ারেন্টিনে থাকতে হবে টাইগারদের বিপক্ষে লড়তে আসা এই অতিথিদের। জুম্মান সাদিক জাবরিন, সময় সংবাদ, ঢাকা। মুজিব বর্ষ পালনকে আরও জাঁকজমকপূর্ণ করতে সারা দেশে 10 লাখ মানুষের অংশগ্রহণে ম্যারাথন আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 10 জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিনে শুরু হওয়ায় আয়োজন শেষ হবে 7 মার্চের ঐতিহাসিক ভাষণের দিনে। বেলুন উড়িয়ে চট্টগ্রাম সেনানিবাসে এই ডিজিটাল ম্যারাথনের দৌড়ের উদ্বোধন করেন চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদিন। 500 সেনা কর্মকর্তা এবং সেনা সদস্য এই দৌড়ে অংশ নেন। চট্টগ্রামে পর্যায়ক্রমে 80,000 মানুষ এ ম্যারাথনে অংশ নেবেন। এর মধ্যে 10,000 সেনা সদস্য আর বাকি 70,000 সাধারণ মানুষ। চট্টগ্রাম সেনানিবাস থেকে শুরু হওয়া বিশেষ ম্যারাথন পর্যায়ক্রমে চলবে দেশের প্রতিটি সেনানিবাসে। যশোরের ঝিকরগাছার সালমান সর্দার শখ থেকে এখন অর্নামেন্টাল ফিশ বা বাহারি রঙের মাছ চাষি। মাত্র 1500 টাকার মাছ দিয়ে শুরু করে গড়ে তুলেছেন প্রায় কোটি টাকার বাণিজ্যিক খামার। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট। হ্যাচারি হাউসে স্বচ্ছ পানিতে সাঁতার কাটছে, ডুব দিচ্ছে বাহারি রঙের মাছ। লাল, কমলা, কালো, বাদামি, হলুদ, রূপালী রঙের মাছের ছড়াছড়ি। গোল্ডফিশ, কমেট, কৈকার্প, মিল্কি, সিল্কি, ব্ল্যাকমোর, রেড কাপ, মলি, গাপ্পি, বাটারফ্লাই, গোরামি, কৈকার্প, ফাইটার, অ্যাঞ্জেল প্রভৃতি বর্ণিল মাছ দেখলে চোখ জুড়িয়ে যায়। অ্যাকোরিয়ামের রঙিন মাছ চাষ হচ্ছে যশোরের ঝিকরগাছায় পানির হাউস ও পুকুরে। শখের বশে উপজেলার পানিসারা ইউনিয়নের নারাঙ্গালী গ্রামের তরুণ সালমান সর্দার বাড়ির অ্যাকোরিয়ামের জন্য 1500 টাকায় 60টি রঙিন মাছ কেনেন। মাছের পেটে ডিম আসায় তা ব্রিডিংয়ের উদ্যোগ নেন তিনি। প্রায় 2 বছরের ভিতরে 15টা পুকুরে আপনার অর্নামেন্টাল ফিশ চাষ করতেছি। টোটাল বাংলাদেশ আমরা মাছ সাপ্লাই দিচ্ছি, হোম ডেলিভারি সহ। সালমান রঙিন মাছের চাষ করে স্বাবলম্বী হওয়ায় গর্বিত তার পিতা। চাকরি বাদেই যে নিজের স্বয়ংসম্পূর্ণ হওয়া যায় তার একটা উদাহরণ হিসেবে আমার এই ছেলে এটা প্রতিষ্ঠিত করেছে। সালমান 20 বিঘা জমিতে 15টি পুকুরে চাষ করছেন রঙিন মাছ। 20টি লোকে আমাকে 300 টাকা করে আছে জনের দাম দেই, কিছু পারিশ্রমিক পাই যেটা দিয়ে আমাদের হাত খরচ চলে যায়। বিভিন্ন জেলার উদ্যোক্তারা সালমানের খামার থেকে মাছ সংগ্রহ করে নিজেদের স্বাবলম্বী করার চেষ্টা করছেন। আমি আমার ছাদের উপরে 4 থেকে 5টা মানে আর কি হাউস বানাইছি। 3000 থেকে 4000 মতো বাচ্চা হয়েছে। তো 4000 মাছ আমি যদি 10 টাকা করেও বেচি তাহলে আপনার 40,000-এর মতো আসে। সালমান সর্দারের সংগ্রহে রয়েছে 50 লক্ষাধিক টাকা মূল্যের 52 প্রজাতির রঙিন মাছ। সময় সংবাদ, যশোর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশ নয়, স্বাধীনতা বিরোধীরাই আজ ব্যর্থ। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। সারা দেশে আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা। করোনার টিকা পেতে নাম নিবন্ধন করতে হবে স্বাস্থ্য অধিদপ্তরের অ্যাপে, চূড়ান্ত পর্যায়ে কাজ। এবার ফাইজারের ভ্যাকসিন ব্যবহারের প্রস্তাব পেল বাংলাদেশ। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়।